আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। গ্রাম থেকে পালিয়ে মানালি জঙ্গলের মাঝখানে গিয়ে লুকিয়ে পড়ে এবং এই জঙ্গলই তার বাড়ি ছিল। এই জঙ্গলের প্রত্যেকটা কোণা ওর পরিচিত। পুরনো বটগাছের তলায় দাঁড়িয়ে ও নিজের প্রেমিক সুজনের জন্য অপেক্ষা করছিল। ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই ও সুজনের সাথে শহরে গিয়ে নতুন এক জীবন শুরু করার অপেক্ষায় ছিল। ও নিজের ব্যাগে বিয়ের সরঞ্জামও নিয়ে নিয়েছিল। ও আনন্দে স্বপ্নের এক দুনিয়ায় প্রবেশ করেছিল। তখনই শহরে যাওয়ার একটা বাস চলে আসে, কিন্তু ওর প্রেমিক তখনও আসেনি। ও ওখানেই দাঁড়িয়ে থাকে। প্রায় 5 ঘন্টার উপরে ও ওই জায়গাতেই দাঁড়িয়েছিল। সময় যখন ক্রমশ পার হয়ে যাচ্ছিল, ওর চিন্তা যেন আরোই বেড়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে ওর অপেক্ষার আজ অবসান ঘটবে না। আর কিছুক্ষণের মধ্যেই যেন সন্ধে নেমে আসার সময় হয়ে গেছিল। তাই চারিদিকে একেবারে অন্ধকার নেমে এসেছিল। তবুও মানালি ওই বটগাছের পাশেই দাঁড়িয়েছিল। ওকে খুঁজতে ওর পরিবারের লোকেরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল। পরিবারের লোকেদের আওয়াজ শুনে ও ভীষণই ভয় পেয়ে গেছিল। এখন ওনার শহরে যেতে পারবে না নিজের গ্রামে ফিরে যেতে পারবে। তখনই মানালি দূরে একটা জলাশয় দেখতে পায় এবং সেই জলে ঝাঁপ দিয়ে বসে। পরিবারের লোকেরা তার লাশ খুঁজে পায়, কিন্তু তার মৃত্যুতে তার পরিবারের কোনো রকম দুঃখ হয়নি, বরং মানালির দেহ একেবারে লোপাট করে দেওয়া হয়েছিল। মানালির মৃত্যুর পর 1 বছর কেটে গেছিল। সবাই এই ঘটনার কথা ভুলে গেছিল। একদিন জঙ্গলে কাঠ কাটার জন্য কুড়ুল হাতে কিছু লোক প্রবেশ করেছিল। ওরা একত্রিতভাবে কাজ করে জঙ্গলের অনেক গাছ একেবারে কেটে ফেলেছিল। ওরা এত পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছিল, তাই ওই বটগাছটার তলায় গিয়ে ওরা বিশ্রাম নেয়। বুঝলে, আমরা এই জঙ্গলের অনেকগুলো গাছ কেটেছি, কিন্তু যে গাছের তলায় বসে আছি সেটাই তো দেখতে পাইনি। কত বড় গাছ! এই গাছটা থেকে আমরা অনেক কুইন্টাল কাঠ পাবো। হ্যাঁ, কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা এই গাছটাকেও কেটে ফেলবো। যে গাছ আমাদের আশ্রয় দিল তার সাথে বেইমানি? হ্যাঁ, এমনটা বলে সবাই হাসতে শুরু করে। কিন্তু বেইমানির শব্দটা শোনার পর ওই গাছটা আচমকাই নড়তে শুরু করে। গাছ নড়ার সাথে সাথে তার পাতাও দুলতে শুরু করে। সবাই অবাক হয়ে গাছের এই কাণ্ড দেখতে শুরু করেছিল, কারণ সেখানে তখন 1 ফোঁটাও হাওয়া বইছিল না। শুধুমাত্র ওই গাছটাই জোরে দুলতে শুরু করেছিল। মনে হচ্ছে আজ খুবই পরিশ্রম হয়েছে আমাদের। পাশেই একটা জলাশয় আছে, ভাবছি ওখান থেকে একটু স্নান করে আসি। এমনটা বলে ও স্নান করতে চলে যায়। কিন্তু জলাশয়ের কাছেই সে পৌঁছে দেখে জল নড়তে শুরু করেছে এবং জলের রং ধীরে ধীরে লাল রঙে পরিণত হয়। অন্ধকারে এসব সে কিছুই বোঝেনি, তাই সে স্নান করতে জলে ঝাঁপ দেয়। রক্তের চ্যাটচ্যাটে ভাব আর কাদাযুক্ত জলের জন্য ও ভালো করে সাঁতার কাটতে পারছিল না এবং তখন সে জলে ডুবে যায়। ও ডুবে যেতেই জলাশয় আবারও পরিষ্কার হয়ে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়াতে নিজের বন্ধু না ফেরায় বাকিরা চিন্তাগ্রস্ত হয়ে নিজেদের মধ্যে বলছিল, বুঝলি, ও যেখানেই জলাশয় দেখবে সেখানেই স্নান করতে চলে যাবে, আর এখন না ডাকতে গেলে আর আসবে না। তোরা বস, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। এই জঙ্গল থেকে তো আমাদের বাইরে যেতে হবে, ক্রমশ অন্ধকার নেমে আসছে। এই লোকটারও একই অবস্থা হয় যেমন তার আগের বন্ধু হয়েছিল। দ্বিতীয় ব্যক্তি যখন ওখানে গিয়ে পৌঁছয়, সে আর কেউ নয়, সুজনই ছিল, যার জন্য মানালি সেই রাতে অপেক্ষায় ছিল। সুজন যখন ওই জলাশয়ের কাছে পৌঁছয়, তখন সে খুবই আশ্চর্য হয়। আকাশে পূর্ণিমার চাঁদের আলো, কিন্তু জলাশয়ের ওপরটা একেবারে খুটখুটে অন্ধকার ছিল। ও মনে করেছিল যেন বটগাছের ছায়ার জন্য এমনটা হয়েছে, তাই তো জলাশয়ের উপরটা এত অন্ধকার। সারাদিনের পরিশ্রম দূর করার জন্য সেই জলাশয়ে ঝাঁপ দেয়। জলাশয়ের শীতল জল ওর শরীরের সাথে সাথে ওর সব ক্লান্তিও যেন দূর করে দিচ্ছিল। সব ভুলে গিয়ে ও ঠান্ডা জলে নিজেকে তৃপ্ত করছিল। একা একাই অনেক সময় কাটাচ্ছিল, কিন্তু কেউ তো ওখানে উপস্থিত ছিল, যার জন্য ওর সব কথা মনে পড়ে যাচ্ছিল। অতীতের সব কথা ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এক একটা সেকেন্ড যেন অনেক বছর মনে হচ্ছিল। চোখের জল যখন ওই জলাশয়ের জলের মধ্যে মেশে, তখনই জলের শীতলতা একেবারে চলে যাচ্ছিল। জল ধীরে ধীরে গরম হয়ে উঠছিল। তখনই অনুভব করলো যে কে যেন তার কাঁধে হাত রেখেছে। ও পেছনে ঘুরে তাকাতেই
দেখে ওর পেছনে কেউই নেই। ও এদিক ওদিক চারিদিক সব জায়গায় তাকায় এবং জলাশয়ের পারে কাকে যেন বসে থাকতে দেখে, যে কিনা একা বসে বসে নিজের মতো খেলছিল। দ্রুত সাঁতার কেটে তার কাছে যাওয়ার চেষ্টা করল। যেই ও জলাশয়ের ধারে পৌঁছয়, মানালি ওখান থেকে উদ্ধার হয়ে যায়। সুজন মনে করেছিল যে চোখের কোনো ভ্রম হবে। ও আবারও সেই জলাশয়ের মাঝখানে চলে আসে। তারপর ওর চারিদিকে অনুভব হতে থাকে কে যেন তার পাশে ঘুরছে। ওর আশেপাশের জল ক্রমশ নড়তে শুরু করেছিল। ও যতবারই এদিক ওদিক তাকিয়ে ভালো করে খোঁজার চেষ্টা করছে, ততবারই দেখছে সেখানে কেউ নেই। আচমকা এসে শুনতে পায় কে যেন কাঁদছে। ও সেই কান্নার আওয়াজের দিকে তাকায়, দেখতে পায় নতুন বিবাহযোগ্য এক কন্যা জলাশয়ের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এমন বিবাহযোগ্য কন্যা এত রাতে কেন এই জলাশয়ের পাশে বসে রয়েছে? যদি তাকে কোনো রকম সাহায্য করা যায়, তাই সুজন ধীরে ধীরে তার কাছে যায়। দেখে মেয়েটির কাপড় জামা জলে ভিজে গেছে আর মুখটা একেবারে চোখের জলে। মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? আর এত রাতে তুমি এখানে কি করছো? তোমার আবার এত চিন্তা কবে থেকে হলো? কেউ যে তোমার জন্য ভর দুপুর থেকে মাঝরাত অবধি এখানে অপেক্ষা করছে, কিন্তু সেই বিষয়ে তো তোমার কোনো চিন্তাই নেই। কে আমার জন্য অপেক্ষা করেছিল? কার ব্যাপারে তুমি কথা বলছো? সত্যি তুমি ভুলে গেছো নাকি ভুলে যাওয়ার অভিনয় করছো? ভুলে যাওয়ার ভান আমি কিছু বুঝতে পারছি না। যেমন সুজন মানালিকে চিনতে পারেনি, মানালি তখন হাওয়ায় উঠতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে ওর গায়ের ওড়নাটা উড়ে যায়। যেই সুজন মানালিকে চিনতে পেরে যায়, সুজন একেবারে অবাক হয়ে যায়। তুমি তো মরে গেছিলে, এখানে কিভাবে? মরেছিল তো আমার শরীর মাত্র, আর আত্মা তো আজও তোমার জন্য অপেক্ষা করছে। একসঙ্গে বাঁচা মরার প্রতিজ্ঞা যে নিয়েছিলাম আমরা, ভুলে গেছো? আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার ক্ষমা চাওয়াতে না আমি শান্তি পাবো, না আমার পরিবার শান্তি পাবে। কখনো ভেবেছো তুমি ওদের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে? পুরো 6 ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করেছি। লোকজনের নজর এড়িয়ে এই বটগাছের ছায়ায় বসেছিলাম। সবাই ঠাট্টা করতো, মজা করতো আমায় নিয়ে। বাবার চোখে চোখ রাখতে পারতাম না আমি, তাই আমার এই জীবন আমি শেষ করে দিয়েছি। কিন্তু আমার শেষ ইচ্ছে অসম্পূর্ণ থেকে গেছিল, তোমায় বিয়ে করার, যেটা আমি আজ করব। বলো, করবে আমায় বিয়ে? দেখো, আমার কাছে সব আছে। বিয়ের ওড়না, চুড়ি, কোমর বিছে, নূপুর, কঙ্কন, মঙ্গলসূত্র সব আছে। শুধু নেই যেটা, সেটা তোমার নামের সিঁদুরের। এই নাও সিঁদুর, এটা আমার সিঁথিতে ভরে দাও আর সারা জীবনের মতো আমায় নিজের করে নাও। এসো, আমার কাছে এসো। এমনটা বলার পরেই মানালি হাতে সিঁদুরের কৌটো নেয় আর সুজনের দিকে এগোতে থাকে। কিন্তু সুজন ভয় পেয়ে পেছনে সরতে শুরু করেছিল। তুমি তো আমায় ভালোবেসেছিলে, তাই না? তাহলে আমার শেষ ইচ্ছেটাও পূরণ করবে না? এই নাও সিঁদুর, আমার সিঁথিতে ভরে দাও, আমার অপেক্ষার অবসান ঘটাও, আমায় মুক্তি দাও। এমনটা বলার পরেই মানালি নিজের হাত দুটো উপরের দিকে উঠায় আর সুজনও তখন হাওয়ায় উঠতে শুরু করে। এখন মানালি আর সুজন একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। মনে মনে না চাইতেও সুজনের হাত ওই সিঁদুরের কৌটোর দিকে এগিয়ে যায় আর তারপরেই মানালির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আর সিঁদুর পরানোর সাথে সাথে মানালির রূপ বদলাতে থাকে। মানালি সুজনের হাত জোরে ধরে এবং ভাবে যে মৃত ব্যক্তির শেষ ইচ্ছেই প্রকৃতি পূরণ করে দেয়। কিন্তু ও এটা জানতো না যে এত তাড়াতাড়ি ওর ইচ্ছেগুলো পূরণ হবে। এসব ভাবতে ভাবতে ও জোরে হেসে ওঠে। ওই জলাশয়ের জল অতীব গরম হতে শুরু করে এবং জলের মধ্যে থেকে বুদবুদ ওঠা শুরু করে। সুজন এসব কিছু বোঝার আগেই মানালি ওর হাতটা ছেড়ে দেয় এবং সুজন জলাশয়ের মধ্যে পড়ে যায়। আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। ওটাই সুজনের শেষ কথা ছিল আর ওর লাশটা জলের মধ্যে ভেসেছিল। কিছু কর্মের কোনো ক্ষমা হয় না। জীবন্ত অবস্থায় একসঙ্গে না থাকলে কি হয়েছে, এখন মৃত্যুর পরে হলেও আমার শেষ ইচ্ছে পূরণ তো হলো। মানালির এসব কথা বলার পরেই ওই দুটো প্রকাশ আলোকিত হয়ে ওঠে এবং ধীরে ধীরে হাওয়ায় বিলীন হয়ে যায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।